আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বিলের পাশে শ্মশান ঘাট পার্ট 2। আপনাদের অনেক দিন অপেক্ষায় রাখার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আজকের গল্পটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ধরনের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা যারা পার্ট 1 মিস করেছেন তাদের জন্য ডিসক্রিপশনে লিংক দেয়া আছে, সেখান থেকে শুনে নিতে পারেন। তারপরও নতুন লিসেনারদের জন্য আগের পার্টে কিছু অংশ তুলে ধরছি। লিটন মিয়া রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছিল সেই রাতে। বিলের ওপারে মেয়েকে দেখতে গিয়েছিল। যাওয়ার সময় নৌকায় অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিল আর শ্মশান ঘাটে দেখেছিল নিজের মতো লাশ। সেই রাতের পর থেকে লিটন মিয়ার মাথায় কিছু প্রশ্ন ঘুরতে থাকে। যেমন, যে লোকটা এসে বলেছিল তার মেয়ে অসুস্থ, পরদিন জানা গেল লোকটা নিজেই জ্বরে পড়েছিল, বাড়ি থেকে বের হয়নি। তাহলে কে এসেছিল? আর বিলের মাঝখানে যে মাঝি, যার গলা থেকে অদ্ভুত শব্দ আসছিল, সেই বা কে ছিল? সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন যেটা তার মাথায় আসে, শ্মশান ঘাটে সে নিজের মতো লাশ কেন দেখেছিল? এই প্রশ্নগুলোর উত্তর না পেয়ে লিটন মিয়া ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। জ্বর আসে, রাতে ঠিকমতো ঘুম হয় না। গ্রামের ইমাম সাহেব এসে একটু পানি পড়া দিলে জ্বর কিছুটা কমে। কিন্তু এখানেই সব শেষ হয়নি। এরপর থেকে লিটন মিয়া প্রায় একটা স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখে কয়েকটা সাদা অবয়ব, মুখ ঠিক স্পষ্ট না, চারপাশ থেকে তাকে ঘিরে ধরেছে। ওরা যেন কিছু চাইছে, কিন্তু কি চায় লিটন মিয়া তা বুঝতে পারে না। শুধু একটা কথা বারবার শোনে, যেটা রাখা হয়েছে সেটা ফেরত দিতে হবে। লিটন মিয়া ভয়ে কাউকে কিছু বলে না, কিন্তু গ্রামে যে শুধু তার একার উপর এই ঘটনা ঘটছে এরকম না। এর কিছুদিন পর গ্রামের এক ছেলে রোহিত তার 2 বন্ধু নিয়ে পাশের গ্রামে মেলা দেখে ফিরছিল। রাত প্রায় 9টা, কুয়াশা পড়েছে, রাস্তা ফাঁকা। হঠাৎ গ্রামের শুরুতে পুরনো শিমুল গাছটার নিচে ওরা একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটা খুব লম্বা, মুখ প্রথমে স্পষ্ট দেখা যায় না। রোহিত মজা করে বলে, এই কাকা, এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? লোকটা ধীরে ধীরে মাথা তোলে। ঠিক তখনই লোকটার জিহ্বা অস্বাভাবিকভাবে বড় হয়ে মুখের বাইরে ঝুলে পড়ে। বন্ধুদের একজন চিৎকার দিয়ে বলে, দৌড়া। ওরা দৌড়াতে শুরু করে, কিন্তু ভয় এমন ছিল যে দিক ভুলে সরাসরি চলে যায় শ্মশান ঘাটের দিকে। ওখানে গিয়ে যা দেখে তা ছিল আরও ভয়ঙ্কর। তারা দেখে একটা নতুন চিতা জ্বলছে, যেটা হয়তো স্বাভাবিক ঘটনা মনে হতে পারে, কিন্তু চিতার চারপাশে কয়েকটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে, যা সাধারণ মানুষের মতো না। এটা দেখে তাদের ভয় আরও বেড়ে যায়। অবয়বগুলোর মাঝ থেকে হঠাৎ একজন ঘুরে তাকায়, চেহারাটা মানুষের মতো না। এই দৃশ্য দেখে ওরা ওখান থেকে প্রাণপণে দৌড়ে গ্রামের একটা বাড়িতে গিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। তারপর লোকজন বের হলে তাদের কাছে বিস্তারিত বললে তারা তাদেরকে বাড়ি পৌঁছে দেয়। পরদিন সকালে খোঁজ নিয়ে দেখা যায় গ্রাম বা আশেপাশে কেউ মারা যায়নি। শ্মশান ঘাটে কোনো চিতার চিহ্নও নেই। তখনই অনেকের মাথায় প্রশ্ন আসে, লিটন মিয়া যেদিন শ্মশান ঘাটে গিয়েছিল সেও তো একই কথাই বলেছে। এই ঘটনার ঠিক পরের রাতেই ঘটে আরেকটা ভয়ঙ্কর ঘটনা। লিটন মিয়ার বউ রাতে বাথরুমে যায়। সাধারণত গ্রামের বাথরুমগুলো বাড়ির একটু বাইরে হয়, উঠোন থেকে একটু দূরে। তো সে বাথরুমের কাজ ছাড়ার সময় হঠাৎ শুনতে পায় বাড়ির চারপাশে কারা যেন হাঁটাহাঁটি করছে। সে দেয়ালের ফাঁক দিয়ে একটু দেখার চেষ্টা করে, এবং সে যা দেখে তা সে নিতে পারেনি। কয়েকটা লম্বা সাদা অবয়ব বাড়ির চারিদিকে ঘুরছে। তারা কিছু খুঁজছে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। সে কিছু বুঝে ওঠার আগে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তার চিৎকারে ঘর থেকে লিটন মিয়া দৌড়ে এসে বউকে বাইরে পড়ে থাকতে দেখে সে তাকে তুলে নিয়ে ঘরে নিয়ে যায়। তার জ্ঞান ফেরার পর সে বিস্তারিত তার কাছে শুনতে পায়। তারপর লিটন মিয়া চিন্তা করে সে যেটাকে স্বপ্ন ভাবছে এটা আসলে স্বপ্ন নয়,
এটা বাস্তবেই ঘটে যাচ্ছে। তারপরে একদিন গ্রামের জেলেরা যারা নিয়মিত বিলে মাছ ধরত, তারা মাছ ধরতে যায়। মাছ ধরতে গিয়ে তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। দেখে বিলের মাঝখানে পানি ঘুরতে শুরু করছে, ঠিক একটা পাকের মতো, এবং হঠাৎ সেই পাকের ভিতর থেকে লম্বা কিছু একটা ধীরে ধীরে উঠতে থাকে। কি সেটা কেউ ঠিক মতো দেখতে পায় না। যেহেতু গ্রামে আগে থেকেই কিছু টুকটাক ঘটনা ঘটে চলছে, তাই তারা কোনো কিছু না ভেবে সবাই নৌকা ছেড়ে প্রাণপণে পালিয়ে আসে। পরদিন গ্রামে সভা বসে। সবাই গ্রামের ইমাম সাহেবকে ডাকা হয়। ইমাম সাহেব তখন বলে, হ্যাঁ, গ্রামে এরকম কিছু ঘটনা ঘটছে এবং তার নিজের সাথেও এরকম কিছু একটা ঘটেছে। সে নিজেও এশার নামাজ পর বাড়ি ফেরার পথে অনেক রাতে কিছু অবয়বকে গ্রামে ঘুরতে দেখেছে। সে দোয়া দরুদ পড়ে বাড়ি চলে গেছে। এই সমস্ত ঘটনা সবাইকে বললে গ্রামে আরও ভয় বেড়ে যাবে, তাই সে এইসব বিষয়ে গোপন করেছে। সে বলে যে গ্রামে অনেকগুলো জিনের উৎপাত শুরু হয়েছে, তারা হয়তো কোনো কিছু হাসিল করতে চাচ্ছে। কিন্তু আমি তো আসলে এই বিষয়ে অত কিছু জানি না, তবে আমি যতটা দোয়া দরুদ পড়ছি। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনারা ভালো কোনো আলেমের খোঁজ করেন। ইমাম সাহেবের মুখে এই সমস্ত কথা শুনে গ্রামের লোকের ভয় আরও বেড়ে যায়। তারা কি করবে বুঝতে পারে না। তারা ভালো একটা লোক খোঁজার চেষ্টা করে যে তাদের এই সমস্যার সমাধান দেবে। সবাই রাত্রে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। সন্ধ্যার পরে কেউ আর বাইরে যায় না। যে সমস্ত জেলেরা মাছ ধরত, তারা মাছ ধরা বাদ দিয়ে দেয়, বিশেষ করে রাতে। ঠিক এই সময়ে গ্রামে এক অদ্ভুত লোকের আবির্ভাব হয়। সে গ্রামে শুরুতে থাকা শিমুল গাছটার নিচেই থাকে। গ্রামের লোকজনের সাথে সে আগ বাড়িয়ে কোনো কথা বলে না। অদ্ভুত প্রকৃতির তার চেহারা, কিছুটা তান্ত্রিকের মতো। তো গ্রামের লোকজন সবাই মিলে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে যে সে কে। সে এগুলোর কিছু উত্তর না দিয়ে বলে, তোদের গ্রামে সমস্যা হচ্ছে তাই না? সবাই বলে হ্যাঁ। তখন সে গ্রামের কিছু বিস্তারিত ঘটনা গ্রামবাসীদেরকে বলে। এগুলো শুনে গ্রামবাসীর তার উপর আস্থা তৈরি হয়। তারপর সে গ্রামবাসীকে একটা অদ্ভুত ঘটনা বলে। সে বলে এই জিনগুলো তাদের কোনো একটা জিনিস এই গ্রাম থেকে নিতে এসেছে এবং সেটা গ্রামের লোকরাই দায়ী এর সাথে, যা তারা জিনদের কাছ থেকে নিয়েছিল। এই ঘটনা শুনে অনেকেই বুঝতে পারে না, কারণ গ্রামের সবাই মোটামুটি তরুণ ছিল এবং যারা বয়স্ক ছিল তারা অনেকেই মারা গিয়েছে, 2-1 বেঁচে আছে। হঠাৎ করে লিটন মিয়ার মাথায় একটা জিনিস আসে। সে গ্রামবাসীদেরকে বলে যে তার বাবার মুখে সে এই ঘটনার কিছুটা শুনেছিল, যেটা তার এখন মনে পড়ছে। অনেক আগে শোনায়, তার এত ভালো করে মনে নেই, কারণ তার বাবা মারা গেছে অনেক বছর আগে। তার দাদা, লিটন মিয়ার দাদা সহ গ্রামবাসীর বেশ কিছু বয়স্করা মিলে তারা কোনো একটা পাথর মাটিতে পুঁতে রেখেছিল। তান্ত্রিক শুনে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তোমাদের বয়স্করা, বিশেষ করে লিটন মিয়ার দাদা, জিনদের নিয়ে সাধনা করত এবং জিনদের বিশেষ এক ক্ষমতার পাথর তারা লিটন মিয়ার দাদাকে দিয়েছিল, যেটা দিয়ে লিটন মিয়ার দাদা জিনদের বশে এনেছিল
এবং তাদের দিয়ে নানা রকম কাজ করাতো। এটা ঠিক কোনো বিশেষ ক্ষমতার পাথর ছিল না, তবে এটা ছিল জিনদের একটা ক্ষমতা প্রদর্শনের চিহ্ন, যেটা বিভিন্ন গোত্রের জিনদের মাঝে তাদেরকে সম্মানিত করত। এরকম একটা পাথর তাদের কাছে না থাকায় তাদের সম্মান অনেকটা কমে গিয়েছিল, কিন্তু তারা লিটন মিয়ার দাদার সাথে পেরে ওঠেনি, তাই তারা পাথরটা দিতে বাধ্য হয়েছিল। এরপরে অন্যান্য গোত্রের জিন সহ এবং এই গোত্রের জিনরাও এই পাথরটা নেওয়ার অনেক চেষ্টা করেছে এবং গ্রামবাসীদের উপরে অনেক ভয় ভীতি দেখিয়েছে। লিটন মিয়ার দাদা যেহেতু অনেক কিছু জানতো, তাই সে গ্রামটা বন্ধ করে রেখেছিল এবং এই পাথর অন্য কারোর হাতে গেলে সমস্যা হতে পারে, তাই গ্রামের বয়স্করা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে পাথরটা গ্রামের কোনো এক জায়গায় তারা পুঁতে রাখবে, যেন এই পাথর কারোর হাতে না যায় এবং জিনরাও না নিতে পারে। এখন যেহেতু লিটন মিয়ার দাদা মরে গেছে, তার বাবাও মারা গেছে এবং সে যে গ্রাম বন্ধ করে রেখেছিল সেটা অনেক অংশ কাটিয়ে তুলেছে জিনরা, যার জন্য তারা নতুন করে গ্রামে ফিরে এসেছে এবং উৎপাত শুরু করছে এবং তারা এবার এই পাথর না নেওয়া পর্যন্ত যাবে না। তান্ত্রিক আরও বলে যে এই পাথর তাদেরকে যে কোনোভাবে দিয়ে দিলেই হবে, তার নাকি তাদের সাথে কথা হয়েছে, কিন্তু এই পাথর একমাত্র উত্তরাধিকারী তাদের হাতে তুলে দিতে পারে এবং সেটা যদি তারা তান্ত্রিকের হাতে দিয়ে দেয় তাহলে তান্ত্রিক বিশেষ উপায়ে জিনদেরকে ওটা দিয়ে দেবে। তো পাথরটা কোথায় পোতা আছে এই বিষয়ে তান্ত্রিককে জিজ্ঞেস করা হলে তান্ত্রিক আরও বলে যে জিনরা চাইলেই এই পাথর তুলে নিয়ে যেতে পারত, কিন্তু যেহেতু তারা নিজ ইচ্ছা বলে এই পাথরটা লিটন মিয়ার দাদাকে দিয়েছিল, তাই এদের কোনো একটা উত্তরাধিকার যদি স্ব ইচ্ছায় সেটা না ফিরিয়ে দেয় তাহলে তারা এটা নিতে পারবে না, এর ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তখন লিটন মিয়ারা প্রশ্ন করে যে তাহলে সেটা তান্ত্রিককে দিলে সে কিভাবে এটা দিবে? তখন তান্ত্রিক তাদের বোঝায় যে তারা সরাসরি এই পাথর দিতে পারবে না, কারণ এখানে বিশেষ মন্ত্র বলে জিনদেরকে ডেকে এই পাথর দিতে হবে। তো যেহেতু গ্রামবাসীদের ভিতরে কেউ এসব বিষয়ে খুব একটা জানতো না, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তান্ত্রিকের কথা মতো তারা পাথরটা তাকে দিয়ে দেবে। তান্ত্রিককে পাথরের কথা জিজ্ঞেস করা হলে সে বলে ওই শ্মশান ঘাটের যেখানে চিতা জ্বালানো হয় তার ঠিক নিচেই পাথরটা পোতা আছে। তো লিটন মিয়া কিছু লোকজন নিয়ে সেখান থেকে পাথরটা তুলে নিয়ে আসে, তুলে নিয়ে তান্ত্রিকের হাতে তুলে দেয়। তান্ত্রিক সেটা নিয়ে গ্রাম ত্যাগ করে এবং যাবার সময় বলে যায় আপনাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক সেই রাতে লিটন নিয়ে আবার স্বপ্ন দেখে। স্বপ্ন সেই আগের কণ্ঠ, তাকে বলে ভুল মানুষের হাতে তুলে দিয়েছিস, তোদের ওর কাছে পাথরটা দেওয়া উচিত হয়নি। এই পাথর যদি আমাদের হাতে না আসে তাহলে গ্রামের কাউকে শান্তিতে থাকতে দেব না। লিটন মিয়ার ঘুম ভাঙে। ভয়ে আর ক্লান্তিতে তার সারা শরীর ঘেমে ভিজে আছে। সে চিন্তা করেন তাহলে কি ভুল করলাম, নাকি এটার নিছক স্বপ্নই ছিল। বিস্তারিত আসছে পার্ট 3-তে।